দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আপনাকে স্বাগত। মুন্সি ফয়েজ, সম্প্রতি বে অফ বেঙ্গল সম্মেলনে ভারতের কূটনীতিকরা যোগ দিয়েছেন। আজ হলো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। সব মিলে কি মনে হয়েছে? ভারতের কি পরিবর্তিত বাস্তবতা মেনে নেওয়ার লক্ষণ আছে বলে মনে করেন আপনি? ভারত যে পরিবর্তিত বাস্তবতা মেনে নিয়েছে সেটা তো আগেও তারা প্রকাশ করেছে। এটা আজকে প্রথম নাই, সব এই দুটো ঘটনার মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে না। আগেও তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের নতুন যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং দুই দেশের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সুসম্পর্কের উপরে তারা জোর দিয়েছে। তাদের দিক থেকেও এটা বলা হয়েছে, আমাদের দিক থেকেও এটা বলা হয়েছে। সুতরাং এই যে এই যে এখন যে দুই সচিবের মধ্যে যে সাক্ষাৎ হলো এবং আর যে বে অফ বেঙ্গল ইয়ের কথা বলছেন, এইগুলো সবকিছুতেই কিন্তু ইতিবাচক যে একটা ধারা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বলে আমি মনে করি। এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা দুই পক্ষই গ্রহণ করবে বলে আমি মনে করি। যে ভারতের সঙ্গে বোঝাপড়া বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কূটনৈতিক ঘাটতি আছে বলে মনে করেন কিনা, আর ভারতের সঙ্গে রাজনৈতিক দূরত্ব কমাতে আজকের বৈঠক কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি? প্রথমে পরেরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে বৈঠক, আজকের বৈঠক কতটা গুরুত্ব বহন করবে, কতটা ভূমিকা রাখবে দুই দেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আমি মনে করি যে একটা বড় রকমের ভূমিকা রাখবে। এটা দরকার ছিল। মাঝখানে হচ্ছিল যে মিডিয়াতে নানান রকমের অপপ্রচার দুই পক্ষেই ছিল, এটা বলতে আমার দ্বিধা নাই। এবং তারপরে রাজনীতিবিদরা বিভিন্ন আমাদের দেশে এবং ভারতের দুই দিকেই নানান রকমের উত্তেজনাকর কথাবার্তা বলছিলেন, তাতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল এবং কিছু ঘটনা ঘটেছে আমরা যেগুলো জানি। যে আমাদের যে আগরতলায় যে আমাদের উপ মিশন আছে, সেখানে হামলা করা হয়েছিল এবং সেখানে আমাদের ইয়ে পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের যে পশ্চিমবঙ্গে কলকাতায় যে আমাদের মিশন আছে, ডেপুটি হাই কমিশন, সেখানেও বিক্ষোভ করা হয়েছে সেটা সামনে, তো ইত্যাদি এগুলো। তারপরে আমাদের এখানেও যে একেবারে কিছু করা হয়নি সেগুলো বলা মুশকিল, বলা উচিত, মানে বলা যায় না, কারণ আমাদের এখানেও ভারত খেদাও, ভারতকে জিনিস বর্জন করো, ভারতের আমরা দেখে নেবো বা এই ধরনের কথাবার্তা অনেকেই বলছে, অনেক রকম হুঁশিয়ারি ইত্যাদি দিচ্ছে। কোনোটা সেটা সরকারি মহল থেকে না, আবার কোনো সময় সরকারি মহল থেকে এমন সব কথা বলা হচ্ছে যেগুলো না বললেই ভালো। তো সুতরাং সে একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এটা আমাদের যে এবারে যে পরিবর্তনটা হলো, রাজনৈতিক পরিবর্তনটা, তারপরে থেকে এটা ঘটে আসছে। তার একটা বড় কারণ অবশ্যই আমরা বুঝি যে আগের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশত্যাগ করে ভারতে যে আশ্রয় নিয়েছেন, সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পছন্দ হওয়ার কথা না। আর সেখান থেকে যদি উনি উত্তেজনাকর কথাবার্তা বলেন, সেটা আরো সমস্যা তৈরি করে। তো সুতরাং এগুলো তো আছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে পরিষ্কার করার চেষ্টা করা সবসময় আমাদের, হয়তো আমরা বুঝতে পারছি না যে তারা কি বলছে, তারা কি করছে এই বিষয়ে। তো সেই জন্য এইসব নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল। সেই জায়গায় এই যে বৈঠকটা হচ্ছে, এইটা একটা সুযোগ তৈরি করলো সবকিছু দুই পক্ষই পরিষ্কারভাবে পরস্পরের অবস্থানগুলো বুঝে নেওয়া এবং যে দুই পক্ষই এটা দুই দেশেরই স্বার্থে, দুই দেশের সাথে দুই দেশের মধ্যে একটা কার্যকরী সম্পর্ক বজায় রাখা, সেটা বুঝবে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা করে সেই পথে এগিয়ে যাবে। এই এই একটা আশার সৃষ্টি হয়েছে। আপনি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের কথাই বলছিলেন একটু আগে। শেখ হাসিনা রাজনৈতিক কর্মযোগ্য কিন্তু চায় না ঢাকা। আজই খবর এসেছে লন্ডনে ভার্চুয়াল সমাবেশ করেছেন তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। আমার প্রশ্ন হচ্ছে, এই পতনের পর তাকে রক্ষা করতে দিল্লি যে বিশাল বিনিয়োগ দেখা যাচ্ছে, যেমন আজ সমাবেশে যোগ দেওয়ার সুযোগ ভার্চুয়ালি সে পেয়েছে সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী, তাকে থামানো সম্ভব হবে কিনা? আমাদের মনে হয় যে বর্তমানে আমাদের যে সরকার, আমরা এখানে আমরা যে আমাদের যে এখন প্রশাসন আছে, তাদের খেয়াল করা উচিত যে ওইটার উপরে জোর না দিয়ে ওটাকে যতটা পারা যায় আড়ালে রেখে, দৃষ্টির আড়ালে রেখে এই যে সুযোগগুলো আসতেছে এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমরা যত বেশি হইচই করব তত বেশি প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বিষয়গুলোকে মানুষের দৃষ্টিতে নিয়ে আসবে। সেটা আমার মনে হয় না যে আমাদের সরকারের কাম্য হওয়া উচিত। সরকার ওই দিকে যা কিছু বলার সেটা প্রকাশ্যে না বলে
বা প্রকাশ্যে কম বলে তাদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যথাযথ চ্যানেলের মাধ্যমে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, যাতে তার কর্মকাণ্ড ওখানে একটা পর্যায়ের মধ্যে সীমিত রাখা যায়, এবং তিনি যাতে বা এখানে বা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ওখানে বসে হস্তক্ষেপ করতে না পারেন, সেই সেই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করা। সেই কাজগুলি তো করা হয়েছে এবারে মিটিং এ, আমি বুঝতে পারি এই মিটিং এ করেছেন আমাদের পররাষ্ট্র সচিব। তো কিন্তু সেটা নিয়ে বেশি হইচই না করে, কারণ যত আমরা হইচই করব তত এই ব্যাপারে একটা লোকের দৃষ্টি আকর্ষণ হবে। আর ভারত তার নিজের স্বার্থে তারা বিভিন্ন রকমের অপশনস ওপেন রাখবে। আমরা তাদেরকে সেখানে থেকে সরিয়ে রাখতে পারবো না যতই জোরাজুরি করি, বরং সেখান থেকে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টাটা করা উচিত আমাদের সরকারের। আমি মনে করি বর্তমানে আমাদের যে পররাষ্ট্র সচিব, তাদের পররাষ্ট্র সচিবের সাথে যে করেছেন, বৈঠক করেছেন, সেখানে সেই চেষ্টাটা আমরা দেখতে পেয়েছি, এবং সেটাকে আরো জোরদার করা দরকার। সেই চেষ্টাটাকে খালি একটাই তো, এই বৈঠকটাই তো একমাত্র যোগাযোগ নয়, আমরা বিভিন্নভাবে ভারতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, আমাদের মিশনের মাধ্যমে, চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে, এর চেয়েও বড় মাপের কি বলা যায় সফর হতে পারে। তো সুতরাং সবকিছু আমাদের চেষ্টা থাকবে যে সবকিছু যতটা সম্ভব স্বাভাবিক আছে সেই দৃশ্যটা সবার সামনে তুলে ধরা। আমরা বারবার যদি যেখানে অস্বাভাবিকতা আছে সেটাকে সামনে নিয়ে আসি, ক্ষতিটা আমাদেরই বেশি হবে। যে মুন্সি ফয়েজ, আজকের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে অপপ্রচার বন্ধে ভারতের ভূমিকা চায় তারা। অনেকে বলছেন বাংলাদেশে সংখ্যালঘু কার্ড খেলছে ভারত, এটা বন্ধ করার রাজনৈতিক সদিচ্ছা ভারতের আছে। আপনার কি মনে হয় সেটি? এখানে একটা কথা আমি বলি, এই যে আগের সরকারের সাথে আমরা বলতাম যে বিশাল ভালো সম্পর্ক ছিল ভারতের, তখনও তো এই সংখ্যালঘু কার্ড তারা খেলে নাই, এটা তো নয়। সেটা তারা খেলবে আমরা সুযোগ করে দিলে। আমরা যদি সুযোগ করে না দেই, বা আমরা যদি সে ব্যাপারে আরো বেশি সচেতন হই, যেসব তারা যেসব করছে, অভিযোগ করছে, সেই অভিযোগগুলো যে সত্য না সেটা প্রমাণ করতে আমরা যদি আরো একটু বেশি সচেষ্ট হই, সত্যিকার কি ঘটছে সেগুলো সামনে নিয়ে আসি। এই যে আমাদের দিক থেকে বলা হয়েছে যে ঠিক আছে, তোমরা তোমাদের লোকজন পাঠাও, এখানে সাংবাদিক পাঠাও, তোমাদের কি বলে প্রতিনিধি দল পাঠাও, দেখে যেতে যেখানে কি হচ্ছে। এই জিনিসটা অনেকে এটাকে ভুল চিন্তা করছেন, অনেকে মনে করছেন যে আমরা বলছি যে এটা তোমাদের, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, তারপরে আবার তাদেরকে কেন আমরা ডেকে আনছি। ব্যাপারটা তা নয়। সবকিছুরই কিছুটা একটা অভ্যন্তরীণ দিক থাকে, আবার কিছুটা আন্তর্জাতিক দিকও থাকে। যখন মানবাধিকারের প্রশ্ন আসে তখন আন্তর্জাতিক পরিমণ্ডলকে আমরা একেবারে বাদ দিয়ে দিতে পারি না। তারা তাদের বক্তব্য তারা দেবে, আমরাও যেমন বিভিন্ন জায়গায় বলি, কিন্তু সেখানে ওই তাদেরকে সেটার জন্য তাদেরকে নিন্দা না করে, এটা যে তাদের কথাগুলো যে সত্যি না, তাদের অভিযোগগুলো যে সত্যি নয়, সেই জিনিসটা প্রমাণ করে দেওয়া তাদের সামনে, এবং তাদেরকে সুযোগ থাকলে তারা এসে দেখে যাক, সেই ব্যবস্থাটা করা। তাছাড়া এখানে যেমন আছে, এখানে তো একজন দুজন সংখ্যালঘিষ্ঠ লোক নাই, অনেক আছেন, তাদের দিয়ে বক্তব্য দেওয়ানো যেতে পারে। তাদের যদি সত্যি সত্যি তারা নিগৃহীত না হয়, তারা বক্তব্য দিতে তো অসুবিধা নাই, আছে, বক্তব্য দিচ্ছে মাঝে মাঝে দু একজন, তো সেইগুলোকে সামনে তুলে নিয়ে আসতে হবে। জি মুন্সি ফয়েজ, সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত। বাংলাদেশ কখনো কিন্তু ভারতের মুসলিমদের নির্যাতন নিয়ে মন্তব্য করেনি, অথচ বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার অতিরঞ্জিত তথ্য ছড়াচ্ছে ভারতের মিডিয়ায়। এটা কি দেশটির সরকারের জন্য আসলে ভালো কিছু কিনা, বা এটি কি আসলে মোকাবিলা করার উপায় বা কি? এখানে এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি আগে নাও করে থাকি, সেরকম কোনো যদি ঘটনা ভারতে ঘটছে তো একেবারে ঘটছে না তা নয়, তো সেগুলো আমরা আমাদের প্রচার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। আপনাদের তো দায়িত্ব আছে, সরকার করে নাই বলে কি আমরা করব না? তো সেরকম সরকারও করবে, তারা প্রচার করবে যে এরকম ভারতে এই হচ্ছে, এবং আমরা সেটা ভারতের কাছে যাতে এরকম না হয় সেটার জন্য তাদের কাছে আমরা বলেছি, তাদেরকে তাদের তাদের সাহায্য চেয়েছি এই ব্যাপারে, যাতে তারা সংখ্যালঘু যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে তাদের নির্যাতন রোধ করার। তো সেই জিনিসগুলো আমরাও তুলে ধরতে পারি, সেটা সরকারকে দোষ না দিয়ে। সেখানে যে সবসময় সরকার করে তা নয়, আবার কখনো কখনো সরকারের দিক থেকেও নানান রকমের, কারণ আমরা তো জানি যে বর্তমান যে ভারতীয় সরকার আছে তাদের একটা বড় অংশ হিন্দুত্ববাদী, এবং তারা আরএসএস ইত্যাদির অংশ, এবং তাদের মধ্যে একটা সাম্প্রদায়িকতা রয়েছে। সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি, অভিযোগ হিসেবে নয়, যে বাস্তবতা কি সেটা প্রকাশ করার জন্য আমাদের বিভিন্ন মিডিয়াতে, আমাদের আলাপ আলোচনায় সেগুলো আসতে পারে। তারা বলতে পারবে, আমরাও বলতে পারবো, কিন্তু ওইভাবে নয় যে
তোমরা দোষ করছো এটা না বলে যে এটা উচিত নয় এইভাবে বলা আর কি। তো দেখা যাক, আমার মনে হয় যে এই বৈঠকের পর থেকে একটা নতুন সূচনার চেষ্টা করবে দুই পক্ষই, একদিক যাতে- থেকে কারণ- ভারত বলছে সম্পর্ক জোরদার করার কথা, আবার অন্যদিক থেকে যে আমাদের যে মেডিকেল ভিসা বা পর্যটকদের জন্য যে ভিসা, সে জটও কিন্তু খুলছে না। বাংলাদেশও ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে। নতুন নতুন আসলে সমস্যার ক্ষেত্র তৈরি হচ্ছে। কি বলবেন এসব বিষয়ে? এইগুলো তো যখন একটা সম্পর্কের টানাপোড়েন চলে তখন নানান রকমের সাইড এফেক্টস হতে পারে, এটা একটা সাইড এফেক্টস এর মতন। আর তাছাড়া আগের থেকেই তারা তাদের যে ভিসার বিষয়টি পর্যালোচনা করে কিছু রিফর্মস করার চিন্তা করছিল, তার মাঝখানে এই সমস্যাটা এসছে। সুতরাং পুরো জিনিসটা একটু, আমার ধারণা যে যতটা না ক্ষতিগ্রস্ত হতে পারতো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা এখন দুই পক্ষেরই এটাতে স্বার্থ। আমাদের বাংলাদেশি লোকজন বেশি বেশি না গেলে তো ওখানে যারা এটার উপর নির্ভর করতো, সেই হাসপাতাল, সেই ডাক্তার, সেই রেস্তোরাঁ, সেই হোটেল, এগুলো তো ক্ষতিতে পড়ছে। সুতরাং আমরা যদি ঠিক মতন দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা করি, আমরা পরস্পরকে ব্লেম করতে না করে যদি কিভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায় সেই চেতকে সচেষ্ট হই, তাহলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আজকেও তো আমি যত দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে বের হওয়ার সময় বলেছেন যে এই ব্যাপারে তারা চেষ্টা করবে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারে, এরকম একটা বক্তব্য দিয়েছে। জি মুজিব ভাই, আরেকটি প্রশ্ন ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হলে যে ভারতের ভূরাজনৈতিক যে স্বার্থ সেটি আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা ভারতে বা এটাকে কিভাবে দেখবে? এখানে আমি মনে করি যে এখানে একটু বালখিল্যতা হয়ে যাচ্ছে আমাদের। আমরা যদি এরকম মনে করে থাকি যে পাকিস্তানের সাথে জোট বেঁধে আমরা ভারতকে খুব কষ্টে ফেলছি, সেটা না। বরং আমাদের চেষ্টা করবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক খুব প্রয়োজন, ভারতেরও আমাদের সাথে সুসম্পর্ক খুব প্রয়োজন। সেখানে আমরা যদি ভারতকে বোঝানোর চেষ্টা করি যে না আমরা পাকিস্তানের সাথে জোট বাঁধছি, তাহলে তো সেই ভালো সম্পর্কটা আর হবে না। তাহলে আমাদের ক্ষতিটা তো আমাদের খুব কম হবে না। আরেকটা জিনিস বুঝতে হবে যে এই কি বলে, ভারতকে ছাড়া, যেমন একটা কথা আমার মনে পড়ছে এখানে, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এর মধ্যে একদিন বলছিলেন, পাকিস্তানের তার সাথে দেখা হওয়ার পরে উনি বলেছিলেন যে পাকিস্তানের সাথে আলাপ আলোচনায় তখন বলেছেন যে আমরা নতুন করে সার্ককে উজ্জীবিত করার চেষ্টা করব। পাকিস্তানকে নিয়ে সার্ক উজ্জীবিত করা যাবে না, এটা বুঝতে হবে আমাদেরকে। সার্ক উজ্জীবিত করলে সবাইকে নিয়ে করতে হবে, ভারতকে বাদ দিয়ে কি আপনি সার্ক উজ্জীবিত করতে পারবেন? তো আপনি যদি ভারতের চোখে একটা খোঁচা মারেন যে আমরা পাকিস্তানকে নিয়ে সার্ক উজ্জীবিত করছি, তাহলে কি সার্ক উজ্জীবিত হবে? অথচ আমরা চাই যে সার্ক উজ্জীবিত হোক। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।